আজকে আমাদের যেটা বিষয়বস্তু, এর আগের দিন বায়োমলিকিউলস চ্যাপ্টার শুরু করেছিলাম, তার সমস্ত ইন্ট্রোডাকশন পার্টটা করিয়েছিলাম যে বায়োমলিকিউলস কি বা বায়োমলিকিউলস কোথায় পাওয়া যায়, তারপরে আর কি কি জিনিস রয়েছে বা তাদের গঠন কিরকম বা সেই বায়োমলিকিউলস গুলোর কাজ কি বা তারা শরীরে কি কি ভূমিকা রাখে সেই সমস্ত বিষয় সম্পর্কে জেনেছিলাম। আর এটাও জেনেছিলাম যে বায়োমলিকিউলস যত আছে সেইটা আমাদের দেহের মধ্যে কি কাজ করে বা কে কে রয়েছে তার একটা চার্ট পেয়েছিলাম। আমরা চার্ট পেয়েছিলাম না, পেয়েছিলাম প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপরে পেয়েছিলাম আমরা লিপিড, আর তার সাথে পেয়েছিলাম নিউক্লিক অ্যাসিড, তাই তো? এই চারটা জিনিস আমরা পেয়েছিলাম। তো এই যে চারটা জৈব অণু যারা বিশেষ করে কি করে আমাদের শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে, সেটা হোক মাসেল গঠনের ক্ষেত্রে বা সেটা হোক আমাদের যে আস্তরণ গঠন বা অন্তর্ভুপে বা সেটা হোক আমাদের ডিএনএ আরএনএ গঠনে, তাহলে বিভিন্ন শরীরের জৈব অণু গঠনে এরা বিশেষ করে এই জৈব অণুগুলো ভূমিকা গঠন করে থাকে। এবার এই যে জৈব অণু রয়েছে তার মধ্যে যেটা প্রধান বা বলতে পারিস যেই জৈব অণুটা আমাদের শরীরের কাঠামো তৈরি করে, সেই জৈব অণু সম্পর্কে আজকে আমরা জানবো। সেটা হচ্ছে প্রোটিন। তাহলে আজকে আমাদের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে প্রথম জৈব অণু, তার নাম হচ্ছে প্রোটিন। বললাম এই জৈব অণু প্রোটিন এটা হচ্ছে শরীর গঠনের প্রধান কাঠামো। প্রথম দিনে বলেছিলাম যে এটা আমাদের মাসেল যে তৈরি হয়েছে, মাসেল, তার মাসেল গঠনের ক্ষেত্রে বা পেশি গঠনের ক্ষেত্রে এই প্রোটিন বিশেষ ভূমিকা রাখে। তাহলে প্রোটিন হলো একটা জৈব অণু, যে জৈব অণুটা আমাদের বিশেষ করে পেশি তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই যে প্রোটিন রয়েছে, এই প্রোটিনটা তৈরি হয় কি দিয়ে? তো বলছে এই প্রোটিনটা হচ্ছে একটা মনোমার, পলিমার। তাহলে এই প্রোটিনটা কি? একটা পলিমার। আচ্ছা, তাহলে এই প্রোটিনটা হচ্ছে একটা পলিমার, তাহলে নিশ্চয়ই এর তো মনোমার আছে। তাহলে মনোমার কে? বলছে এর যে মনোমার সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এর মনোমার হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, এই হচ্ছে বিষয়। তাহলে বলতে চাইলো যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে যদি আমরা পরপর যুক্ত করি বা পরপর একটা যুক্ত করার শৃঙ্খল তৈরি করি, তাহলে ওই যে লম্বা শৃঙ্খলটা তৈরি হবে, ওই লম্বা শৃঙ্খলটার নাম কি? প্রোটিন। বলছে এইরকম অ্যামাইনো অ্যাসিড সংখ্যায় কোন বইতে দেখবি 21টা, কোন বইতে 22টা। তো বলছে এই অ্যামাইনো অ্যাসিড সংখ্যায় 22টা রয়েছে। এই অ্যামাইনো অ্যাসিড সংখ্যায় 22 ধরনের পেয়ে থাকি আমরা। এবার এই 22 ধরনেরই অ্যামাইনো অ্যাসিড একটা আরেকটার সাথে অল্টারনেট করে বা পরপর একই অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে এই প্রোটিন গুলো গঠন করে। তো বলছে স্যার এই অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? তো আমরা এইদিকে জানবো যে অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি, তারপরে আমরা প্রোটিন সম্পর্কে জানবো। কারণ আমরা বলি যে আমাদের যে শরীরটা, এই শরীরটা পুরো গঠন হচ্ছে কি দিয়ে? সেল দিয়ে। তাহলে যখন আমরা একটা সেলের গঠন জানবো, তারপর তো অনেকগুলো সেল নিয়ে গঠিত হওয়া টিস্যুর গঠন জানবো বা কলার গঠন জানবো, আবার অনেকগুলো কলা মিলে একটা অঙ্গ তৈরি করে, তারপর আমরা একটা অঙ্গের গঠন জানবো। তাহলে আমাদেরকে ছোটটা থেকে শুরু করতে হবে। তাহলে যদি আমি প্রোটিন করতে চাই, তাহলে প্রোটিনের যে মনোমার সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে একটু প্রাথমিক ধারণা আমরা নিয়ে নিই। অ্যামিনো অ্যাসিড, আচ্ছা, নাম শুনে বুঝতে পারছিস যে একটা অ্যাসিড নাকি? অবশ্যই, নামই তো লেখা আছে অ্যাসিড, তাহলে এটা একটা অ্যাসিড। বলছে এটা এমন একটা জৈব গঠন, কি বললাম? এটা এমন একটা জৈব গঠন যার মাঝ বরাবর থাকে কার্বন। কথাটা কি বললাম? যে এটা এমন একটা জৈব গঠন যার মাঝ বরাবর কি থাকে? কার্বন থাকে। আচ্ছা, এবার এই যে বায়োমলিকিউলস চ্যাপ্টারটা, এটা একটু কেমিস্ট্রি নির্ভর আর কি, মানে কেমিস্ট্রি এর সাথে যুক্ত আছে। কার্বনের যোজ্যতা কত? 4 যোজ্যতা। অর্থাৎ কার্বন টোটাল কটা বন্ড করবে? 4টা বন্ড করবে। বলছে তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটা জৈব গঠন যার মান বরাবর কি থাকবে? কার্বন।
যার চারটি যোজ্যতাতে এবার কারা থাকবে বলছে একদিকের যোজ্যতাতে থাকবে COOH গ্রুপ। এটা একটা কার্যকরী গ্রুপ কিনা? আমরা বিভিন্ন কার্যকরী গ্রুপ পড়েছিলাম, এই গ্রুপ, OH গ্রুপ, CO গ্রুপ, CHO গ্রুপ। CO মানে কিটোন, CHO মানে অ্যালডিহাইড। তো এই যে COOH, এটা একটা কেমিস্ট্রি ভাষায় একে বলা হয় কার্যকরী গ্রুপ। এই যে কার্যকরী গ্রুপ, এই গ্রুপটার নাম হচ্ছে কার্বক্সিল। সেই গ্রুপটার নাম কি? কার্বক্সিল গ্রুপ। তারা বলছে যে কার্বন তার চারটি যোজ্যতার মধ্যে একটি যোজ্যতা কে নেবে? কার্বক্সিল গ্রুপ নেবে। বলছে আরেকটি যে যোজ্যতা আছে ওই যোজ্যতাটা নেবে NH2, এই গ্রুপটা। যেটা লিখাটা একটু এরকম কেমিস্ট্রি ভাষা আরো সঠিক হবে, সেটা হচ্ছে NH2। ঠিক আছে, কারণ কার্বনটা বন্ড করবে নাইট্রোজেনের সাথে, তাই নাইট্রোজেনকে সামনে রাখলাম আমরা। তাহলে বললাম একটা গ্রুপ নেবে মানে একটা যোজ্যতা নেবে কার্বক্সিল, আর একটা যোজ্যতা কে নেবে বললাম এই যে NH2 গ্রুপ, এটাকে বলা হয় অ্যামিনো গ্রুপ। এটাকে কি বলা হয়? অ্যামিনো গ্রুপ। তাহলে কার্বনের যে চারটা যোজ্যতা তার মধ্যে দুটো যোজ্যতা বললাম, একটা নেবে কার্বক্সিল আর একটা নেবে অ্যামিনো। বলছে বাকি যে দুটো থাকছে তার মধ্যে একটা নেবে হাইড্রোজেন পরমাণু, নট অণু, একটা নেবে হাইড্রোজেন পরমাণু। পরমাণুর অণুর মধ্যে আমরা পার্থক্য নিশ্চয়ই জানি, একটি দিয়ে একক একটাকে পরমাণু বলা হয় যখন দুজন মিলে, যেমন ও পরমাণু, অক্সিজেন পরমাণু, O2 অক্সিজেন অণু। তাহলে এইরকম হাইড্রোজেন আছে কি একটা পরমাণু। তাহলে বললাম এই তিনটে যোজ্যতা গেল, ঠিক আছে। আর একটা যেটা বাকি থাকছে ওটা হচ্ছে আর গ্রুপ। আর গ্রুপ বা এটা কোন গ্রুপ বলা হয়? বলছে এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ। আমি আসছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম নাড়ি ভুড়ি সব বের করে দেবো অ্যালকাইল গ্রুপ কি সেটাও বলছি। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, যেটা বললাম যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটা জৈব গঠন যার মধ্যম অঞ্চলে থাকবে কার্বন, যার চারটি যোজ্যতার মধ্যে একটিতে থাকবে কার্বক্সিল গ্রুপ, একটিতে থাকবে অ্যামিনো গ্রুপ, একটিতে থাকবে হাইড্রোজেন পরমাণু, আর একটিতে থাকবে অ্যালকাইল গ্রুপ। বোঝা গেল এই পর্যন্ত? এই ধরনের গঠনটাকে বলা হবে কি? অ্যামাইনো অ্যাসিড। কি বললাম? এই ধরনের গঠনকে কি বলা হবে? অ্যামাইনো অ্যাসিড বলা হবে। এবার বলছি এই যে মধ্যম অঞ্চলে কার্বনটা রয়েছে, এই কার্বনটাকে বলা হয় আলফা। এই কার্বনটাকে কি বলা হয়? আলফা কার্বন বলা হয়। তাহলে দেখ কি বললাম, মাঝের যখন ধরো রেডি, মাঝের কার্বন, মাঝের কার্বনকে বলা হয় আলফা কার্বন। মাঝের কার্বনকে বলা হয় আলফা কার্বন, ঠিক আছে। দ্বিতীয়, এটা সম্পর্কে আর কি কি জানতে পারি? কার্বন, কার্বনটি হলো, কার্বনটি হলো ও প্রতি সম। কি বললাম? কার্বনটি হলো ও প্রতি সম। কেন বলি? এই কারণে, যেগুলো লাইনটা তুলে নে, কার্বনটি হলো ও প্রতি, ধর আমার উপর খুব রাগ তোদের, ঠিক আছে, আমার উপর খুব রাগ তোদের, হ্যাঁ যে সাথে জানি আছে, আমার উপর খুব রাগ দিয়ে তোরা কি করলি? রাতে বেলা আমি ঘুমাচ্ছি, গেট খুলে তোরা চাকু নিয়ে গেলি, চাকু নিয়ে গিয়ে এই বরাবর ফাড়তে শুরু করলি, ঠিক আছে, একদম মাছ বরাবর, ঠিক আছে।
বাপকে নিচে রাখার দরকার নেই, আপনারা পাঠিয়ে শুরু করলেন। এবার দুটো অংশ ভাগ হয়ে গেছে, কেটে দিয়েছি, একটা অংশ এদিকে রাখ, আর একটা অংশ এদিকে রাখ। দুটো অংশ দিকে যদি তাকা, হুবহু একই রকমের নাম, একই রকমের নাম, হুবহু পুরো একই রকম। তাহলে আমরা হচ্ছি প্রতিসম, মানে একটা পার্ট আরেকটা পার্ট, মানে আমাদেরকে এমন ভাবে কাটা হলো একটা পার্টের সাথে আরেকটা পার্ট পুরোপুরি ভাবে কি হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এই ধরনের কোন জিনিসকে কি বলা হয়, প্রতিসম বলা হয়। বুঝা গেল প্রতিসম একটা কি বললাম, আমাকে এমন ভাবে কাটা হলো যে দুটো পার্ট দেখতে কিরকম, একই রকম, এই ধরনের জিনিসকে বলা হয় প্রতিসম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার যদি এখানে অতটা রিলেট করতে পারবি না, কিন্তু তবু আমি বলি যে তোরা দেখলো এই যে অ্যামাইনো অ্যাসিডের গঠনটা, এই গঠনটাকে আমি কোন দিক দিয়ে ভাগ করলে কি একই রকম পাবো? কারণ কি, কারণ হচ্ছে এর যে চারটা যোজ্যতা, চারটা যোজ্যতা কি আলাদা আলাদা। এটা আলাদা হাইড্রোজেন পরমাণু, এটা কার্বক্সিল, এটা অ্যামিনো, এটা অ্যালকাইল গ্রুপ, তার কোন দিক দিয়ে ভাগ করলে একই রকম আসবে না। ওই জন্য এই কার্বনটাকে কি বলা হচ্ছে, ও প্রতিসম কার্বন বলা হচ্ছে। এই কার্বনটা আরেকটা নামও হয়, সেটা হচ্ছে একে বলা হয় কাইরাল কার্বন। কাইরাল কার্বন, যে কার্বনের চারটি যোজ্যতা আলাদা আলাদা হয়, সেই কার্বনটাকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। বোঝা গেল? এই জিনিসটা তোরা মানে হাইড্রোকার্বনের পড়বে, যখন কার্বনের কেমিনেশন ধর্ম পড়াবেন তখন এই জিনিসটা পাবেন, কাইরাল কার্বন অপ্রতিসম। ঠিক আছে, এই জিনিস বোঝা গেল। এবার দেখ, এবার হচ্ছে কথা স্যার, তাহলে যতগুলো আপনি বলেন যে সংখ্যা 22টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাহলে যতগুলো অ্যামাইনো অ্যাসিড রয়েছে সবাই কি অপ্রতিসম, মানে যতগুলো অ্যামাইনো অ্যাসিডের কার্বন সবাই অপ্রতিসম? অবশ্যই সবাই অপ্রতিসম, তবে ব্যতিক্রম একজন রয়েছে। ব্যতিক্রম একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তার নাম হচ্ছে গ্লাইসিন। একটা অ্যামাইনো অ্যাসিডের নাম প্রথম এখন আমরা ক্লাসে জানলাম যে গ্লাইসিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড, যেই অ্যামাইনো অ্যাসিডের কার্বনটি হচ্ছে প্রতিসম। বোঝা গেল? যদি আমরা জানি বা যদি আমরা চাই যে স্যার একটু গঠনটা দেখি তো স্যার কেমন গঠনটা, বলছেন যে প্রতিসম, তো প্রতিসম এই কারণেই যে এই হচ্ছে কার্বন, তার এক সাইডে রয়েছে কার্বক্সিল গ্রুপ, তার এক সাইডে রয়েছে NH2 গ্রুপ, আর এক সাইডে তো হাইড্রোজেন পরমাণু ছিলই, আর এক সাইডে যেটা আর গ্রুপ বললাম সেই জায়গাতেও কি, তো চারটি যোজ্যতা কি আলাদা আলাদা হলো না, দুটো একই রকম হয়ে গেল না? তো কেমিস্ট্রি ভাষায় কার্বনের যদি যে কোনো দুটো যোজ্যতা যদি একই রকম হয়ে যায়, তাহলে সেটা আর প্রতিসম থাকে না, সেটা হয়ে যায় কি প্রতিসম। তো 22টা বা 21টা কোনো বইতে দেওয়া আছে, তো 22টা বা 21টা যতই অ্যামাইনো অ্যাসিড থাকুক না কেন, তার মধ্যে শুধুমাত্র এই গ্লাইসিন যে কি প্রতিসম। কারণ সেই গ্লাইসিনের স্ট্রাকচারটার দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো একদিকে কার্বক্সিল গ্রুপ, একদিকে রয়েছে NH2 গ্রুপ, আর বাকি যে দুটো যোজ্যতা, ওই দুটো যোজ্যতায় দুদিকে কি থাকে, হাইড্রোজেন পরমাণু থাকে। তো যেহেতু চারটি যোজ্যতা আলাদা আলাদা হলো না, তাই গ্লাইসিন হচ্ছে প্রতিসম অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? এই হচ্ছে গ্লাইসিন কার্বন। হয়েছে? চল আচ্ছা, আমরা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে তো প্রাথমিক ধারণা পেলাম। আচ্ছা,
এবার আসি এই অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ কিরকম। তো এই অ্যামাইনো অ্যাসিডকে বিভিন্ন ভাবে প্রকারভেদ করা যায় বা বিভিন্ন ভিত্তিতে বলা চলে। কেমন ভিত্তিতে? তো ভিত্তিগুলো আগে বলছি। প্রকার ভেদের ভিত্তি, প্রকার ভেদের ভিত্তি, ভিত্তিগুলো কি কি মানে কার উপর দিয়ে? তো বলছে এই অ্যামাইনো অ্যাসিডকে ভাগ করা যায় পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে, পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে, পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে ভাগ করা হয়। একে একে ভাগ করা হয় কার্যকরী গ্রুপের ভিত্তিতে, বা যেটাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের ভিত্তিতে একে আমরা করি আধানের ভিত্তিতে, আরেকটা ভিত্তি রয়েছে যদিও পার্শ্ব শৃঙ্খলের ভিত্তিতে। এই চারটা ভিত্তিতে আমরা অ্যামাইনো অ্যাসিডকে ভাগ করে থাকি। পুষ্টিগত গুরুত্ব কেমন, তারপর কার গুরুত্ব বেশি, কার গুরুত্ব কম, কার্যকরী গ্রুপ কি কি রয়েছে, মানে বলতে গেলে কার্বক্সিল গ্রুপ বেশি আছে না অ্যামাইনো গ্রুপ বেশি আছে না দুটো সমান আছে, তার ভিত্তিতে। আধানের ভিত্তিতে, আধান মানে আমরা জানি প্লাস মাইনাস, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে প্লাস মাইনাস আসে নাকি, বা প্লাস মাইনাস থাকলে সংখ্যায় কি একই আছে, মানে প্লাস যতগুলো আছে ততগুলো কি মাইনাস আছে, না প্লাস বেশি আছে মাইনাস বেশি আছে, তার ভিত্তিতে। আর শেষ আসে একটা পার্শ্ব শৃঙ্খল, ওই যে বললাম বিষয়টা যে আর গ্রুপ, তো এই আর গ্রুপটা কিরকম কি অবস্থান করছে তার ভিত্তিতে বোঝা গেল। আর গ্রুপে দেখা গেল যে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, আর গ্রুপটা আমাদের হলো কোনো এক্সট্রা যদি আয়ন চলে আসে সেই ক্ষেত্রে, তো সেই বিষয়টা একটু পার্শ্ব শৃঙ্খলের বিষয়টা একটু ছোট্ট করে এখানে বলে দিই যে অ্যামাইনো অ্যাসিড যে রয়েছে কিনা, অ্যামাইনো অ্যাসিড, তো অ্যামাইনো অ্যাসিডের দিকে যদি তোরা লক্ষ্য করিস গঠনটা, তাহলে দেখতে পাবি এর যে গঠনগত উপাদান, গঠনগত উপাদান এটা নোট করে পাশে লিখতে পারি সুন্দর করে, বা বিশেষ দ্রষ্টব্য আর কি। তাহলে এর যে গঠনগত উপাদান, সেই উপাদানে দেখতে পাবি রয়েছে কার্বন, রয়েছে হাইড্রোজেন, রয়েছে অক্সিজেন, রয়েছে নাইট্রোজেন। দেখ যে আশেপাশে মিডিলে কার্বন, অ্যামাইনো গ্রুপে নাইট্রোজেন পাবি, কার্বক্সিল গ্রুপে অক্সিজেন পাবি, আর হাইড্রোজেন একটা এক্সট্রা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে গঠনগত উপাদান হচ্ছে এরা অ্যামাইনো অ্যাসিডের। তবে এছাড়াও এক্সট্রা ভাবে সালফার থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, এফি বা লোহা থাকতে পারে। তার এই যে বললাম পার্শ্ব শৃঙ্খলের ভিত্তিতে, বা এমনও হতে পারে যে কোন সার্কুলার আয়নের, সার্কুলার আয়ন, সার্কুলার যৌগ আর কি, মৌলবাদ যৌগ, কোন সার্কুলার এলিমেন্ট, তাহলে ওই যে বললাম পার্শ্ব শৃঙ্খল ভিত্তিতে, তো পার্শ্ব শৃঙ্খলে কারা থাকছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়াও যদি এক্সট্রা কিছু থাকে,
তার ভিত্তিতে আমরা অ্যামাইনো অ্যাসিডকে ভাগ করি। তাহলে চারটা রয়েছে মেন আমাদের স্ট্যান্ড। এই চারটা স্ট্যান্ডের উপর দিয়ে আমরা আজকে জানবো যে কি কি। প্রথমে আমরা যেটা আসবো সেটা যে পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে আমরা অ্যামাইনো অ্যাসিডকে কত ভাগে ভাগ করি। পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে এই অ্যামাইনো অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটিকে বলা হয় এসেনশিয়াল, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর একটিকে বলা হয় নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য, নন এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বুঝা গেল? এসেনশিয়াল, নন এসেনশিয়াল, পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে এই দুটো ভাগ। বাংলা যদি লিখতে চাস অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সংজ্ঞা নয়, দুটো লাইন লিখবো। এক, শরীরে উৎপন্ন হয় না, শরীরে উৎপন্ন হয় না। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড শরীরে উৎপন্ন না, মানে নিজের শরীর তো গঠন করতে পারে না। খাবারের মাধ্যমে নিতে হয়। দুটো লাইন বুঝে যাবে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এটাই, যেটা হচ্ছে নিজের শরীর তৈরি করতে পারে না, বাইরে থেকে গ্রহণ করতে হয়, সেটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। স্বাভাবিক কথা, এর ক্ষেত্রে যদি এই লাইনটা হয় অনপরিহার্য কি হবে সেটা সবাই জানে। এটা হচ্ছে শরীরে উৎপন্ন হবে বা শরীরে তৈরি হবে, শরীরে তৈরি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে খাবারের মাধ্যমে নিতে হয় না, খাবারের মাধ্যমে নিতে হয় না। বুঝে গেল? এবার এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে 20টা বা 22টা বা 21টা, এই অ্যামাইনো অ্যাসিড গুলো কোনগুলো স্যার অপরিহার্য বা এসেনশিয়াল, কোনগুলো অনপরিহার্য বা নন এসেনশিয়াল, তার অনেক বড় লিস্ট রয়েছে। তবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টি। 8টি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অপরিহার্য। অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 10টি। ঠিক আছে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টি, অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 10টি। তবে যখন লিখাবো
তখন এইখানে 10 জনের লিস্ট পাবি এই 8-এর জায়গায়। কেন পাবি বা দুটো কারা এক্সট্রা আসলো সেই সম্পর্কে কিন্তু ছোট করে একটা বিশেষ দ্রষ্টব্য বা নোট লিখে দেবে। বুঝে গেল? আচ্ছা, কার আছে? এর এক্সাম্পল বলতে পারিস ট্রিকটা বলে দিই। আস্তে এর ট্রিকটা হচ্ছে পিভিটি ভ্যালিড ট্রিপ্টোফ্যান টাইরোসিন এটা যখন মিথিওনিন পাবি হিস্টিডিন আরজিনিন লাইসিন লিউসিন এইরকম নামগুলো পাবি যারা বইতে দেখবি প্রত্যেকটা নাম লেখা আছে। এখানে বলা হচ্ছে 10টা। তো এই যে 10টার মধ্যে এইচ এ হাসমত আলী হাসমত আলী না হিস্টিডিন আর আরজিনিন দুটো লিখে দিচ্ছি। এই দুজন এখানে লুকিয়ে আছে, একটা নাম আছে হিস্টিডিন। হিস্টিডিন ঠিক আছে, আর একজন এখানে আছে আরজিনিন। আরজিনিন এই যে দুজন, এই দুজনের ব্যাপারটা কি বলি? আচ্ছা, এসেনশিয়াল কি বললাম? যে যেটা আমাদের বাইরে থেকে নিতে হবে, ঠিক আছে, শরীরে তৈরি হবে না, সেটা হচ্ছে এসেনশিয়াল। এবার এই দুজন কি হয়, এরা শিশু বা বলেন আমাদের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বাইরে থেকে নিতে হবে, আমরা কিন্তু তৈরি করতে পারি না এটা। কিন্তু যারা বৃদ্ধ বয়সে চলে গেছে বা বার্ধক্য বয়সে যারা চলে গেছে, তারা কি হয়, তারা এই দুটো অ্যামাইনো অ্যাসিড নিজেরা তৈরি করতে পারে। বোঝা গেল কি বললাম? যে এই যে দুটো অ্যামাইনো অ্যাসিড এটা আমরা আমাদের বাচ্চারা নিজেরা তৈরি করতে পারে না, আমাদেরকে খাওয়ার মাধ্যমে দিতে হয়। কিন্তু যারা প্রাপ্তবয়স্ক মানে যারা বার্ধক্য বয়সে চলে যায়, তারা এটা নিজেরা তৈরি করতে পারে। তো যেহেতু আমাদের কম বয়স যারা আমরা তৈরি করতে পারছি না, বার্ধক্যরা তৈরি করতে পারছে, ওদেরকে খাবারের মাধ্যমে নিতে হচ্ছে না, আমাদেরকে নিতে হচ্ছে। ওই জন্য এই দুজনকে বলা হয় আংশিক অপরিহার্য। কি বলা হয়? আংশিক অপরিহার্য। আংশিক অপরিহার্য কি বললি? বললাম যে আমি 10টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড লিখলাম, ঠিক আছে, কিন্তু তোদেরকে প্রথমে বললাম যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8 জন। 10 জন কেন লিখলাম? এই কারণে বললাম যে এই যে হিস্টিডিন আর আরজিনিন এই দুটো অ্যামাইনো অ্যাসিড আমরা মানে এক কথায় যারা বলতে পারে যে এখনো প্রাপ্ত বয়স্কদের আপনি বা ছোট বাচ্চা, এই যে মানে বলতে পারে এক কথায় যে 50 বছরের বিলো যারা কিংবা 45 বছরের নিচে যারা বয়স, তারা কি করে এই দুটো অ্যামাইনো অ্যাসিডকে খাদ্যের মাধ্যমে নেয়, মানে ওরা নিজের শরীরে তৈরি করতে পারে না। কিন্তু এবং যদি 50-তে যাস, যার কথায় বার্ধক্য বা বৃদ্ধ হয়ে গেছে যারা, তারা কিন্তু এই দুটো অ্যামাইনো অ্যাসিড নিজের শরীরে তৈরি করতে পারে। তো যেহেতু আমাদেরকে খাদ্যের মাধ্যমে নিতে হচ্ছে, বার্ধক্য যারা বা বৃদ্ধ যারা তাদেরকে নিতে হচ্ছে না, আমরা তৈরি করতে পারছি না, ওরা তৈরি করতে পারছে। ওই জন্য এই অ্যামাইনো অ্যাসিড দুটো বলায় আংশিক অপরিহার্য। বোঝা গেল? এটা হচ্ছে একটা ছোট নোটের মতো আর কি, আংশিক অপরিহার্য। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এর যদি এক্সাম্পল জানতে চান, এর ট্রিকটা একটু বড় আর কি। অল অ্যাংরি এন্ডস সমস্ত রাগী পিঁপড়া, গ্রাফ গ্রিন গ্রাস সমস্ত রাগী পিঁপড়া সবুজ কি ঘাস খায়, ঠিক আছে।
প্লেইং খেলা করে, সফটলি সফটলি খেলা করে কি শান্তশিষ্ট ভাবে খুব নরম আর কি, সফটলি and trying together এবং কান্না করেও একই সাথে, trying together. All angry ants grab green grass, playing softly, crying together. Second হচ্ছে based on নামগুলো বইলে নামগুলো লিস্ট দেওয়া আছে মালিকার দাও based on তার উপর ভিত্তি করে based on functional group কার্যকরী গ্রুপ based on functional group কার্যকরী গ্রুপের ভিত্তিতে ফাংশনাল গ্রুপের ভিত্তিতে টোটাল 3 ধরনের অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি। ফাংশনাল গ্রুপের ভিত্তিতে 3 ধরনের অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি। কি পাই? যেমন পাই অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড মানে আম্লিক অ্যামাইনো অ্যাসিড, এর মানে হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড। দ্বিতীয় পাবো আমরা একটা দিয়ে অ্যাসিডিক হয় তাহলে আরেকটা কি হবে রে বেসিক অ্যামাইনো আরিও আর একটা যে এম্পোটেরিক অ্যামাইনো অ্যাসিড বা এটাকে বলা হয় প্রসম, না অ্যাসিড না ক্ষার। বুঝা গেল? এই 3 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমরা ভাগ করি ফাংশনাল গ্রুপের দিক থেকে। বললাম একটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে এম্পোটেরিক অ্যামাইনো অ্যাসিড। বুঝা গেল? আচ্ছা, অ্যাসিডিক যেটা অ্যামাইনো অ্যাসিড এর NH2 গ্রুপ বললাম, অ্যাসিডিক যেটা অ্যামাইনো অ্যাসিড এর NH2 গ্রুপ একটা, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের যে NH2 গ্রুপ সেটা হচ্ছে একটা। COOH এই গ্রুপটা একাধিক মানে একের বেশি। দুটো লাইন অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড যারা হয় তাদের NH2 গ্রুপ হচ্ছে একটা, কিন্তু COOH গ্রুপ হচ্ছে একাধিক, একের বেশি। ঠিক তার উল্টোটা এখানে COOH এই গ্রুপ একটা কার্বক্সিল গ্রুপ, কিন্তু NH2 এই গ্রুপটা হচ্ছে একাধিক। বুঝে গেল? আর
অ্যাম্ফোটেরিক হচ্ছে NH2O COOH গ্রুপ এ সংখ্যা সমান। এই হচ্ছে কার্যকরী গ্রুপের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগ। অ্যাসিডিকের ক্ষেত্রে বললাম NH2 গ্রুপ একটা কিন্তু COOH গ্রুপ একাধিক। ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে বললাম COOH গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ একটা কিন্তু NH2 গ্রুপ একাধিক। আর অ্যাম্ফোটেরিকের ক্ষেত্রে বললাম NH2 এবং COOH উভয়ের গ্রুপ সংখ্যা সমান, মানে দুজনের সংখ্যা সমান, একটা একটা করে আর কি। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা অ্যাসিডিকের এক্সাম্পল দেখি তাহলে আমরা পাবো অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, আমরা পাবো গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। এই দুই ধরনের, এই দুটো অ্যাসিডিক, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। যদি আমরা বেসিক দেখি বা ক্ষারীয়, এখানে পাবো আমরা যেমন আর্জিনিন, আর্জিনিন, এখানে পাবো আমরা হিস্টিডিন, আংশিক যেটা বললাম হিস্টিডিন। আর অ্যাম্ফোটেরিকের ক্ষেত্রে পাবো যেমন আমরা যেটা প্রধান জেনেছিলাম যে প্রতিসম গ্লাইসিন। সেখানে আমরা গঠনটা দেখেছিলাম না রে, একটা কার্বক্সিল ছিল, একটা অ্যামাইনো ছিল, দুটো হাইড্রোজেন ছিল দুপাশে। তার ওখানে অ্যামাইনো গ্রুপে একটা আছে আর কার্বক্সিল গ্রুপে একটা আছে। তো গ্লাইসিন হচ্ছে অ্যাম্ফোটেরিক। আচ্ছা, অ্যাসপার্টিক অ্যাসিড এটা একটু দেখি। অ্যাসপার্টিক অ্যাসিড এটা আম্লিক তো নাকি? প্রথমে নিলাম আমরা কার্বন, ঠিক আছে। কার্বনের এর পাশে কি ছিল রে? ঠিক আছে। এক পাশে ছিল NH2, ঠিক আছে। আর এক পাশে ছিল H, তাই তো? এই তিনটা। এবার দেখ কার্যকরী গ্রুপ যেটা R, তাকে নিয়ে একটু শর্টকাটি করবো। দেখ এদিকে আর তুই পরের কার্বনটা কোন কোটা করে দেখি। তিনটে না? NH2 গ্রুপ একটা, COOH গ্রুপ। যখন এই ভারী পড়ে গেল স্বাভাবিকভাবে ওটা আম্লিক হয়ে গেল। অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিডের মধ্যে পার্থক্যটা খুব একটা নেই আর কি। পার্থক্যটা কেমন বলে দিচ্ছি। গ্লুটামিক অ্যাসিড এটা আমরা একই রকম COOH, এদিকে NH2 আর এদিকে C, এখানে কোনটা CH2 আছে? একটাই না, শুধু এটাই C আর দুটো CH2, এইখানে দুটো CH2।
এটা হলো গ্লুটামিক্স। এই দুটো হচ্ছে আমলিক, অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড। এখানে ছিল না একটা আর্জিনিন, যেটাকে ভারী হবে তো আর্জিনিন। চেঞ্জ কি হয়েছে দেখ, ওটাতে একটা সিএইচ দিয়ে দিলাম, ঠিক আছে, এটাতে দিলাম দুটো। এবার এটা যেহেতু অত বড় জায়গা নেই, CH2 ওটাতে ছিল দুটো, এগুলো কোটা চারটা। দেখ CH2 হোল 4 করা আছে, চারটা, মানে পরপর চারজন যুক্ত হবে। তারপর ওইখানে শেষে যুক্ত হয়েছিল COH, এখানে যুক্ত কি হয়েছে NH2। তাহলে NH2 দুটো গ্রুপ হয়ে গেল, CH2 কোটা আর CH2 কোটা একটা। তাহলে যেহেতু NH দুটো হয়ে গেল NH2 আর COH একটাই, তাহলে NH2 বেশি, ওই কারণে এটা হয়ে গেল আরএইচ। বুঝে গেল? আর বাদ বাকি লাইসিনের গঠনটা তো তুমি দেখিয়ে দিয়েছিলাম, একটা COH একটা NH2 আর দুদিকে দুটো H হয়ে গেল, এটা প্রসম।